আজ 21শে জুলাই, আজ শহীদ স্মরণ এবং বঙ্গ রাজনীতিতেও এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো যখন বছর ঘুরলেই বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাই। এই 21শে জুলাই থেকে কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? সকলের নজর রয়েছে সেদিকে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ, কর্মী সমর্থকরা তারা ভিড় জমাতে শুরু করেছেন ইতিমধ্যেই। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তারা শুনতে চান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলবেন। আর কিছু সময়ের অপেক্ষা, ঘড়িতে সময় সকাল 10টা, আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই একে একে দলীয় নেতৃত্ব তারা শুরু করবেন। প্রতি মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা নিউজ 18 বাংলা। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ধর্মতলা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় কানায় কানায় পূর্ণ হতে শুরু করেছে। দলীয় মিছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে, দলীয় নেতৃত্বরা তারাও একে একে আসতে শুরু করেছেন এই মুহূর্তে ধর্মতলা। প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে দিচ্ছি। ওই যে কিছুক্ষণ আগে বললাম এই দিনটা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ বছর ঘুরলে বিধানসভা নির্বাচন। আসলে এই নিয়ে একটু কথা বলি, আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, তার কারণ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কোন কোন ইস্যু নিয়ে দুয়ারে দুয়ারে প্রচারে যাবে তার বার্তা বা তার রণকৌশল ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই সেখানে দলীয় শৃঙ্খলা যেমন থাকবে তেমনি থাকবে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া, পুশব্যাক করে দেওয়া, এবং শুধু তাই নয়, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বারবার বাঙালি পরিযায়ী শ্রমিকরা হেনস্থার শিকার হওয়া। বারবার কেন্দ্রকে এই বিষয়ে অনুরোধ জানানো হলেও একই ঘটনায় ঘটে চলেছে। আর তা নিয়ে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে তার সুর চড়াবেন তাতে কোনো সন্দেহ নেই। তার কারণ গত সপ্তাহেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত এই ইস্যুতে প্রতিবাদ মিছিল করেছেন। গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইঙ্গিতই দিয়েছেন, অর্থাৎ রাজনৈতিক মহল মনে করছে এই ইস্যুকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় আরও সুর চড়াবেন। এবং শুধু তাই নয়, বিরোধী জোটগুলিকে একজোট হওয়ার আবেদন জানিয়ে জাতীয় স্তরে এবং রাজ্য স্তরে বেশ কিছু কর্মসূচির কথা মমতা বন্দ্যোপাধ্যায় এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করতে পারেন। অবশ্যই আছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ যে ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সরব হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সেই ইস্যুতেও আগামী দিনে তৃণমূল কংগ্রেস কিভাবে আন্দোলনের কর্মসূচি পরিচালনা করবে তা নিয়েও আজ মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে সুর তুলতে পারেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। অবশ্যই রয়েছে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যু। বারবারই রাজ্যের তরফে কেন্দ্রকে অনুরোধ জানানো হলেও একাধিক কেন্দ্রীয়। আমি একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাই। গতকাল যখন এই ধর্মতলায় শহীদ স্মরণ কর্মসূচির এই সভাস্থলটা পরিদর্শনে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেখানেও এই বাঙালির অস্মিতা নিয়ে মন্তব্য করেছেন। আজ আরো বিস্তারিত এখান থেকে ঝাঁঝালো কথাবার্তা শোনা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপেক্ট করে রয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। গতকালের বক্তব্য আরো একবার আপনাদের সামনে। কত মানুষের উপর অত্যাচার, বাংলা ভাষীদের উপর অত্যাচার। আমি সব ভাষাকে সম্মান করি এবং আমরা সব সম্মান করি সমস্ত রাজ্যের মানুষকে, কিন্তু এর মানে এটা নয় যে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে পুরে দিতে হবে। এক সময় যে লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সভানেত্রী হিসেবে, যুব সভানেত্রী হিসেবে লড়েছিলেন, তা ছিল সচিত্র পরিচয়পত্র, যে আমার ভোটের অধিকার আমি প্রয়োগ করব, আমার ভোটের অধিকার কেউ কাটতে পারবে না। সেই কারণে সেদিনের যে লড়াই ছিল, সে কারণে সেদিনের যে রাইটার্স ভবন মহাকরণ অভিযান ছিল, সেখানে এই ধর্মতলার মাটিতে 13 জন গুলিবিদ্ধ হয়েছিলেন, 150 জন আহত হয়েছিলেন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় সে কথাই বলেছেন। আজ দেখুন, আজ যেই প্রেক্ষাপটে 21শে জুলাই হচ্ছে, তখন নাগরিকত্ব প্রমাণ করতে হচ্ছে। তখন অসম প্রশাসন কোচবিহারের দিনাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ ধরাচ্ছে। এনআরসি নোটিশ ধরানো হচ্ছে আরতি ঘোষকে। এই যে উত্তম কুমার ব্রজবাসী, তিনি কোনোদিন কোচবিহারের বাইরেই যায়নি, তাও তাকে এনআরসি নোটিশ ধরানো হচ্ছে। কেন? এক সময় যে আন্দোলন ছিল ভোটাধিকার নিয়ে, আজ সেখানে দেশের নাগরিকত্বের অধিকার। আরো একবার চলে যাই, আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ,
দেখো, তুমি যে এনআরসি ইস্যুর কথা বলছিলে, অবশ্যই এনআরসি নিয়ে বারবারই রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2024-এর লোকসভা নির্বাচনের আগেও কিন্তু এনআরসি ইস্যু নিয়ে সুর তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর অবশ্যই আজকের এই 21শে জুলাই মঞ্চ থেকে এনআরসি ইস্যু নিয়ে অবশ্যই সুর তুলবেন। তার কারণ সম্প্রতি আমরা দেখেছি কোচবিহারের দিনাটার বাসিন্দাকে যেভাবে অসম সরকার নোটিশ পাঠিয়েছিল তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারকেও কড়া আক্রমণ করেছিলেন। ফলত 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি ইস্যু নিয়েও যে সরব হবেন তাতে কোনো সন্দেহ নেই। আর অবশ্যই রুমেলা, তোমাকে এই মুহূর্তে ধর্মতলার ছবিটা আরো একবার দেখিয়ে দিতে চাইবো আমি আমার চিত্র সাংবাদিক সুব্রতর মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি পার্কস্ট্রিট থেকে যে রাস্তা ধর্মতলামুখী এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের দখলে। বিভিন্ন জেলা থেকে মিছিলগুলি আসছে, বাসগুলো থেকে কর্মী সমর্থকরা পায়ে হেঁটে মিছিল করে আসছেন এই 21শে জুলাইয়ের মঞ্চ পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি পার্কস্ট্রিট থেকে ধর্মতলামুখী রাস্তা এই মুহূর্তে কিন্তু শুধুই মাত্র কর্মী সমর্থকদের দখলে। অর্থাৎ এই যে কানায় কানায় পূর্ণ হতে শুরু করলো 21শে জুলাইয়ের মঞ্চ, 21শে জুলাইয়ের এই যে জায়গা আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই পুলিশ নিরাপত্তা রয়েছে, কিন্তু তার সঙ্গে কর্মী সমর্থকরা অপেক্ষা করছেন 26শে নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন এবং 26শে নির্বাচনকে কি কি ইস্যুকে সামনে রেখে কর্মী সমর্থকরা দুয়ারে দুয়ারে। যখন 21শে জুলাই হবে তখন 26শে নির্বাচনের 2026-এর বিধানসভা নির্বাচনের রেজাল্ট আউটও হয়ে যাবে। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে শোনার অপেক্ষা। এবং এটাই এখানে যারা এসেছেন তাদের সঙ্গে যখন কথা বলছিলেন তারা এক্সপেক্ট করছেন, তারা চাইছেন মনে মনে যে যেন 2026-এর 21শে জুলাইও এতটা সফলভাবে হতে পারে। আজ 2026-এর আগে শেষ 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, সকলের নজর সেদিকে রয়েছে। আর 21শে জুলাই মানেই আবেগ, 21শে জুলাই মানেই নানা কালারফুল ছবি। সেই কালারফুল ছবিগুলো সকাল থেকেই আমাদের প্রতিনিধিদের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছিলাম। যে ছবিগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ধামসা মাদলের তালে তালে উৎসব মুখর পরিবেশ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি 21শে জুলাইকে কেন্দ্র করে। বিভিন্ন ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই যে যান চলাচল, এই যে 21শে জুলাইকে কেন্দ্র করে গোটা শহরের যান চলাচলে যেন কোনো প্রভাব না পড়ে, আদালত সেদিকে নজর রাখতে বলেছিল। এবং শহর কলকাতার যান চলাচলের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবেন সহকর্মী সান্নিক রয়েছেন। সান্নিক, আমি দেখতে পাচ্ছি যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি ধর্মতলায়, তার চারপাশে চারদিকের রাস্তায়, একদিকে এসএন ব্যানার্জি রোড, অন্যদিকে পার্ক স্ট্রিট, অন্যদিকে রাজভবন, একদিকে সেন্ট্রাল এভিনিউ, চারদিকে নির্দিষ্ট জায়গা পর্যন্ত ব্যারিকেড রয়েছে, সেই পর্যন্ত যান চলাচল রয়েছে। এবার যান চলাচল কতটা স্বাভাবিক? সপ্তাহের প্রথম কাজের দিন, সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে না তো? দেখো, হাইকোর্টের তরফে যেমনটা বলে দেওয়া হয়েছিল মূলত 9টা থেকে 11টা যে সময়টাতে লোকে অফিস যায় সেই সময় যাতে ভোগান্তিটা না হয় সেই বিষয়ে কিন্তু হাইকোর্ট প্রশাসনকে নজর দিতে বলেছিল।